নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের দরবারে। আজ বেরিয়েছি ভোর ভোর। আমার পক্ষীরাজ নিয়ে যাচ্ছি হাওড়ার প্রাচীন এবং সুন্দর এক জনপদ আমতা এবং তার আশপাশের বেশ কিছু জায়গায় বেড়াতে। আমতা আমি গাড়ি নিয়ে গেলেও ট্রেনে আমতা যাওয়ার মজাই আলাদা। খুব সুন্দর সুন্দর স্টেশন, সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে যায় এই রেলপথ। কিন্তু আমি মূলত তিনটি কারণে গাড়ি নিয়েছি। প্রথমত, দক্ষিণ পূর্ব রেলের সময়ানুবর্তিতার প্রতি আমার এখন কোনো মতেই কোনো আস্থা নেই। দ্বিতীয়ত, গাড়ি থাকায় আমতার আশপাশের গ্রামগুলিতেও ঘোরাঘুরিতে সুবিধেই হবে। তৃতীয়ত, সেটাই মূল, সময় বাঁচবে। তবে আমতা শহরে ভ্রমণ করলে গাড়ি নিয়ে না আসাই ভালো। কেন, সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। বালি ব্রিজ পার করে ধরে নিয়েছি বম্বে রোড। এবার যেতে যেতে শোনা যাক আমতা নিয়ে কিছু কথা। জীবনের শেষ ভাগে শশাঙ্ক ভয়ানক কুষ্ঠরোগে আক্রান্ত হন। গৌড়াধিপতি মহারাজ শশাঙ্কের রোগ মুক্তির জন্য রাজদরবারে 12 জন ব্রাহ্মণ শশাঙ্কের গ্রহ শান্তি, সূর্য পুজো আর ভগবান শঙ্করের উপাসনায় ব্যস্ত। পরম শৈব শশাঙ্ক ওই 12 জন পুরোহিতের সাহায্যে শিবের উপাসনা করে রোগমুক্ত হলেন। সরজু নদীর তীরস্থ গ্রাম থেকে আগত ওই 12 জন ব্রাহ্মণের প্রত্যেককে একটি করে গ্রাম দান করলেন শশাঙ্ক। তার সঙ্গে আরও অনেক দান সামগ্রী। এদেরই মধ্যে এক ব্রাহ্মণ পেলেন দামোদর নদের তীরস্থ ওং তৎ নামের গ্রাম। এই ওম তৎ শব্দই পরবর্তীকালে ওমতা, পরে আমতা এবং তারও পরে আমতা রূপ লাভ করে। সামনেই আসছে রানীহাটি মোড়। এবারে বম্বে রোড ছেড়ে দিয়ে ডান দিকে আমতা যাওয়ার রাস্তা ধরে নেব আমি। শহর আমতা গড়ে উঠেছে আমতা এবং সিরাজবাটি এই দুই গ্রাম পঞ্চায়েতকে নিয়ে। স্থানীয় মানুষের দাবি, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা একসময় এখানে এসেছিলেন। তার নামেই এই এলাকার নাম হয়েছে সিরাজবাটি, যদিও এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য মেলেনি। হাওড়া জেলা জুড়ে যে বিশাল গ্রামীণ এলাকা রয়েছে, তার মধ্যে ইংরেজদের সময় থেকেই আমতাকেই একমাত্র শহর বলে গণ্য করা হতো। প্রিন্স দ্বারকানাথ রানীগঞ্জ থেকে দামোদর হয়ে আমতায় কয়লার ব্যবসা করতেন। দামোদরের তীরে আমতা বন্দর একসময়ে বাংলার অত্যন্ত উল্লেখযোগ্য এবং ব্যস্ত বন্দর ছিল। বড় বড় নৌকো বোঝাই করে খড়ম সহ নানান কুটির শিল্প সামগ্রী আসত এই আমতা বন্দরে। নদীপথে বর্ধমান, হুগলি, চাপাডাঙ্গা থেকে ধান, আলু, কুমড়ো, পেঁয়াজ প্রভৃতিও আসত। একটা সময় ছিল যখন আমতা বন্দর পরিবহনের ক্ষেত্র হিসেবে বেশ নাম করেছিল। মহারাজ শশাঙ্কের পরবর্তী সময়ে ব্যবসা, বাণিজ্য এবং পরিবহনের ক্ষেত্রে আমতা বন্দর অন্য মাত্রা পায়। এখন অবশ্য সেই বন্দর ইতিহাস। কথা বলতে বলতেই ঢুকে পড়েছি আমতা শহরে। রাস্তা ক্রমশ সরু হয়ে গিয়েছে, ফলে যানজট অনিবার্য এখানে। এই রাস্তায় আমার প্রথম গন্তব্য হবে মেলাই চণ্ডী মন্দির। কিন্তু মন্দির পর্যন্ত গাড়ি যাবে না, সেই গাড়ি অন্য কোথাও রেখেই যেতে হবে মন্দিরে। অনেকটা দূরে গাড়ি রেখে চলে এসেছি এবার মেলাইচণ্ডী মন্দিরের কাছে। সামনেই মন্দিরের বোর্ড, তার নিচ দিয়ে এগোতে হবে। বাজারের ভেতর দিয়ে যেতে হবে এই মন্দিরে। মিনিট দুয়েক হাঁটার পর দেখা মিলল মন্দিরের। আমতার সবচেয়ে বড় এবং সর্বোপরি প্রধান আকর্ষণ হলো এই মেলাইচণ্ডী মন্দির। এই মন্দিরকে নিয়ে জনশ্রুতি আছে যে সতীপীঠের অন্যতম এক পীঠস্থান এই মেলাইচণ্ডীর মন্দির। মেলাইচণ্ডী মন্দিরে উৎকীর্ণ সময়কাল থেকে জানা যায় এই মন্দির স্থাপন হয়েছিল মোটামুটি 1056 বঙ্গাব্দে। এই মন্দির মেলাইবাড়ি নামেও খ্যাত এলাকার মানুষের কাছে। কথিত রয়েছে সতীর হাঁটুর মালাই চাকি রয়েছে এখানে, তাই এটি সতীপীঠ। সতীর দেহ রাখার পর অসমের জয়ন্তী খাসিয়া পাহাড় থেকে দেহাংশ নদীপথে আসে আমতার দামোদর নদীর পশ্চিম পাড়ে। মায়ের স্বপ্নাদেশ পান সাধক জটাধারী চক্রবর্তী।
তিনি খরস্রোতা দামোদর নদী পেরিয়ে গিয়ে দেখেন একটি পাথরের খণ্ড। সেটি উদ্ধারের পর সেখানেই প্রতিদিন পুজো করতে যেতেন তিনি। জনশ্রুতি, প্রতিদিন জটাধারী নদী পেরোতেন কুমিরের পিঠে চড়ে। বেশ কয়েক বছর পর মায়ের আবার স্বপ্নাদেশ পেয়ে মাকে নিয়ে আসেন নিজের ডেরায়। সেখানেই এই বর্তমান মন্দির। সারা বছর এই মন্দিরে দেবীর নিত্য পুজো এবং আরতি অনুষ্ঠিত হয়। তবে বিশেষ গুরুত্ব পায় বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনটিতে। এই দিনটি দেবীর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। এদিন বসে বিশাল মেলা, যা শুধু ধর্মীয় আচার নয়, এক সামাজিক মিলন ক্ষেত্র করে তোলে এই মন্দির চত্বরকে। বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে। ছোট বড় সকলেই মেতে ওঠেন দেবীর উৎসবে। এই মন্দির চত্বরে আছে দুর্গেশ্বর শিব মন্দিরও। রয়েছে একটি রামকৃষ্ণ সারদা মায়ের মন্দিরও। মন্দিরের প্রাচীরের গায়ে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ধর্মীয় নানান কাহিনীও। বাজারে মেলাইচণ্ডী মন্দিরে যাওয়ার যে গেট, তার ঠিক উল্টো দিকেই চরিত ময়রার দোকান। খুবই সাধারণ দেখতে একটি দোকান, কোনো সাইনবোর্ডও নেই, কিন্তু এই দোকানের পান্তুয়াই আমতায় সেরা। আমি যখন গেলাম, দোকানে ছিলেন বর্তমান কর্ণধার নারায়ণ চরিত। তার অনুমতি নিয়েই ঢুকে পড়লাম ভিতরে। প্রচুর পান্তুয়া চারিদিকে। সালটা 1877। মন্দিরেরই উল্টো দিকে একটি দোকানে খই মুরগি বিক্রি করতেন এক বিধবা। একসময় সেখানেই চাকরি করতে আসেন ভূপতি চরিত নামে বছর দশেকের এক বালক। সেই মহিলা মারা যাওয়ার আগে ভূপতিকেই ভার দিয়ে যান দোকানের। তবে ভূপতি খই মুরগির ধার দিয়েও গেলেন না। বদলে দুই ভাই শ্রীপতি এবং পশুপতিকে নিয়ে নেমে পড়লেন মিষ্টি তৈরির ব্যবসায়ে। তৈরি করলেন পান্তুয়া এবং কাঁচাগোল্লার নিজস্ব রেসিপি, যার মাহাত্ম্যে ভূপতি ময়রা তথা চরিতদের দোকানের নাম ছড়িয়ে পড়ল জেলার বাইরেও। চরিতদের এই সাফল্য শহরে টেনে আনলো আরও মিষ্টি ব্যবসায়ীকে। কিন্তু সেরা থেকে গিয়েছে সেই চরিত ময়রার মিষ্টি, যে পান্তুয়া জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ, আর দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছে। আমতার পান্তুয়াই আলাদা। আগে খাওয়ার অভ্যেস না থাকলে অভিজ্ঞতা খুব একটা সুখের হবে না। এই পান্তুয়া ভেঙে মুখে তুলতে গেলেই পিচকিরির মতো ভিতর থেকে রস ছিটকে বেরিয়ে এসে আপনার জামা ভিজিয়ে দিতেই পারে। অতএব সাধু সাবধান। শুনলাম ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব, জাপানের মতো দেশে পাড়ি দিয়েছে এই পান্তুয়া। সেখান থেকে যেমন প্রশংসিত হয়েছে আমতার চরিতের পান্তুয়া, তেমনই সেই সব সময়ে দেশের বিখ্যাত সব মানুষজনও, যেমন উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, ছায়াদেবীর মতো বিখ্যাত মানুষের কাছ থেকেও প্রশংসিত হয়েছে এই পান্তুয়া। বিখ্যাত হলেও চরিতের পান্তুয়ার দাম কিন্তু সাধারণের আয়ত্তের মধ্যেই। 6 টাকা, 10 টাকা এবং 15 টাকা পিস। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন। প্রায় 148 বছর ধরে আমতা বাজারে প্রতিষ্ঠিত চরিত ময়রার এই দোকান। নিয়ে নেওয়া হলো পান্তুয়া, খাওয়া হবে অবশ্য পরে। পান্তুয়া নিয়ে এবারে রওনা দিলাম এখান থেকে। গাড়ি নিয়ে এসে বেশ সমস্যাতেই পড়েছি। শহরের মধ্যে এত সরু রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করাই মুশকিল, পাশাপাশি গাড়ি রাখাটাও বেশ বড়সড় সমস্যা। এছাড়া উল্টো দিক থেকে আরও বড় কোনো গাড়ি এসে পড়লে সেও আর এক বিপদ। এইসব ঝঞ্ঝাট কাটিয়ে এবারে চলেছি পাশের গ্রাম উদংয়ের দিকে। শহর ছাড়িয়ে এবার আমতা বাগনান যাওয়ার রাস্তা ধরে নিয়েছি আমি। এই রাস্তা অবশ্য প্রশস্ত এবং বেশ ফাঁকা ফাঁকাই। বাগনান রোডে সামান্য গিয়েই বাঁদিকে নজরে এলো একটা সুন্দর মন্দির চত্বর। এবার একটু দাঁড়ালাম সেখানে। একটা সাইনবোর্ড দেখে জানলাম এটা হলো পূর্ব গাজীপুর সিদ্ধেশ্বরী আশ্রম।
2-3টি মন্দির নিয়ে সুন্দর সাজানো একটা চত্বর রয়েছে, শিশুদের জন্য ছোট্ট একটা পার্কও। তবে এই মন্দির চত্বরে এখন আপাতত কেউই নেই। সবুজ ঘাসের গালিচা, তার মাঝে একটি বাগান, সুন্দর সাজানো। এরই মাঝে রয়েছে একটি ফোয়ারা, যেখানে কৃষ্ণের কালিয়া দমনের প্রতিরূপ। এর পিছনে আবার আছে একটি কৃষ্ণ অর্জুনের রথের প্রতিমূর্তি, সেটিও খুব সুন্দর দেখতে। এগুলি পার করলেই মূল মন্দির। মা কালীর মন্দিরটি অবশ্য এখন বন্ধ। তবে পরিচ্ছন্ন ছিমছাম এই চত্বরটি কিন্তু বেশ ভালো লাগলো আমার। এই চত্বরে রয়েছে একটি শিব মন্দিরও। কিছু সময় এখানে কাটিয়ে এবার তাহলে বেরোনো যাক। আবার রওনা দিলাম, চলেছি উদংয়ের কালীমাতা আশ্রমের দিকে। উদং কালীমাতা আশ্রম যেতে ফতেপুর মোড় থেকে ডান দিকে বেঁকে যেতে হয়। এই ফতেপুর মোড়ে একটু দাঁড়ালাম আমি। এবারে একটু প্রাতরাশ সেরে নিতে হবে, খিদে পেয়ে গিয়েছে বেশ। দাঁড়িয়েছি কিছুক্ষণ চায়ের দোকানে, এখানেই কিছুক্ষণ কাটাবো আমি। খুব বড়সড় দোকান তো এখানে মিলবে না, এমনই ছোটোখাটো দোকানই সব আছে। আমি ডিম টোস্ট আর ঘুগনি খাওয়ার ইচ্ছা প্রকাশ করে সামনের বাঁশের মাচায় বসলাম। বেশিক্ষণ বসতে হলো না, কিছুক্ষণের মধ্যেই আমার খাবার চলে এলো। মাচায় বসে ভালোই খেলাম গরমাগরম খাবার দাবার। প্রাতরাশ সেরে এবার আমি চলে এসেছি সামান্য দূরে থাকা উদং কালীমাতা আশ্রমের সামনে। আমতা থানার উদং গ্রামে দামোদরের তীরে শতবর্ষ প্রাচীন একটি কালী মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছে এই আশ্রমটি। এই আশ্রম কেবল হাওড়া জেলা নয়, বাংলার মানচিত্রে পর্যটন কেন্দ্র এবং পবিত্র ভূমি হিসেবেও বেশ স্থান করে নিয়েছে। সামনেই বড় একটা গেট, সেটা পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখা যায় মনোরম পরিবেশ। সেখানে সুন্দর সাজানো পরিবেশের মধ্যে গড়ে উঠেছে দেবী দক্ষিণা কালীর মন্দির। আশ্রমের এক প্রান্তে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে মহাদেবের মন্দির। দক্ষিণ পূর্বে অবস্থান করছে গ্রহরাজের মন্দির, আর একেবারে পূর্বে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। আগে চলুন না কালী মন্দিরেই যাওয়া যাক। এই কালী মন্দিরে দেবীকে দক্ষিণা কালী রূপেই পুজো করা হয়। আশ্রমের ইতিহাস খুব স্পষ্ট না হলেও শোনা যায় বহু বছর আগে দামোদরের বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হতো এই এলাকা। এর ফলে গ্রামের মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে ঈশ্বরের দ্বারস্থ হন। গ্রামের বিভিন্ন মন্দিরে শুরু হয় পূজার্চনা। এই প্রেক্ষাপটেই উৎসারিত হয় উদং কালীমাতা আশ্রম এবং এই মাতৃমন্দির। এরপর 1349 সালে প্রবল ঝড়ে মায়ের মূর্তিসহ মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। জনশ্রুতি, এরপরই উদং পোদ্দারপাড়ায় স্বর্গীয় দেবেন দত্তের জামাই হুগলি জেলার নন্দপুরের বাসিন্দা নবকুমার আঢ্য স্বপ্নাদিষ্ট হয়ে চিন্ময়ী মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করেন। সেই সময় ফতেপুর গ্রামে নদের চাঁদ সাহা এবং ভজহরি ঘোষাল মন্দির নির্মাণের জন্য ভূমি দান করেছিলেন। অন্যদিকে আশ্রমের মধ্যে অন্যান্য মন্দিরেও রীতিনীতি মেনে চলে নিত্য পুজো। রাধা গোবিন্দের মন্দিরটি তো বেশ সুন্দর। মন্দির গাত্রে নানান রকমের কারুকাজ এই সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। উদং কালীমাতা আশ্রম সকাল 8টায় প্রতিদিন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তা দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। পাশাপাশি প্রতিদিন বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে এই আশ্রম। আশ্রমের প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য নজর কাড়ে আশ্রমে আসা সাধারণ মানুষজন এবং ভক্তদের। শুধু তাই নয়, আশ্রমের মধ্যে প্রবেশ করলে নির্জন পরিবেশে শোনা যায় প্রকৃতির খোলা আকাশের নিচে উড়ে বেড়ানো পাখির কলরব।
সুন্দর সাজানো বাগান রয়েছে আশ্রম জুড়েই, পাশ দিয়ে বইছে দামোদর। চলুন এবারে দামোদরের পাশে যাওয়া যাক। একটা ঘাট আছে এখানে, ছায়া ঘেরা বড়ই মনোরম পরিবেশ। ঘাটের গায়ে আবার নৌকো বাঁধা, শুনলাম এখানে নৌবিহারও করা যায় নাকি। সবুজে ঘেরা পরিবেশে দামোদরের সৌন্দর্য এখানে বড়ই মনোরম। সব মিলিয়ে আশ্রম চত্বরটি বেশ ভালো লাগলো আমার। উদং থেকে রওনা দিয়ে এবারে আবার ফিরে চলেছি আমতা শহরের দিকে। শহর মানেই আবার সেই সরু রাস্তা, আবার সেই যানজট, কিন্তু তার মাঝেই চলতে হবে, কিছু করার নেই। এবারে আমরা চলেছি সিরাজবাটির পাশ দিয়ে। এই পথটা সোজা যাবে মান্দারিয়ার দিকে। জনশ্রুতি অনুযায়ী বাংলায় বর্গী আক্রমণের ফলে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গীরা কাটোয়া দখল করলে রাজধানী মুর্শিদাবাদ অবরুদ্ধ হয়ে পড়ে। বাধ্য হয়ে তৎকালীন নবাব আলীবর্দী দৌহিত্র সিরাজকে সৈন্য সামন্ত এবং রাজকর্মচারী সহ আমতায় রেখে আসেন। 1750 সালে জলপথে সুদৃশ্য বজরা করে সিরাজের আমতায় প্রবেশ এবং বর্তমান সিরাজবাটি গ্রামেই তিনি অবস্থান করেন। সৈন্য সামন্ত এবং রাজকর্মচারীদের বসবাসের জন্য সিরাজ নাকি বেশ কিছু অস্থায়ী বাড়িও নির্মাণ করে দেন। এখানকারই একটি মসজিদে সিরাজ নিয়মিত নামাজ পড়তেন, যা আজ পরিচিত সিরাজবাটি মসজিদ প্রায় অবলুপ্ত। তবে এর ঐতিহাসিক প্রামাণ্য তেমন কিছু নেই। কিন্তু চলে এসেছি মান্দারিয়া সেতুর সামনে। এবার এই সেতু পার হয়ে যাব ইকো পার্কে। চলে এসেছি সন্তোষনগর ইকো পার্কে। মান্দারিয়া সেতু পেরিয়েই এই পার্কে ঢোকার গেট। তবে ভিতরে ঢুকে একটু হতাশই হলাম। পার্কের ভিতরে সেভাবে কিছুই নেই। এমনিতে প্রাকৃতিক পরিবেশ বেশ ভালোই। পাশ দিয়ে বয়ে গিয়েছে মান্দারিয়া খাল, সেটাও বেশ বড়সড় নদী বলেই মনে হয়। তার ধারে একটা পার্ক গড়ে তোলা হয়েছিল বটে, তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেই ইকো পার্ক আজ ইতিহাস। কিছু বসবার জায়গায় বেঁচে রয়েছে বটে, সেখানে এখনও মানুষজন আসেন, বসেনও। তবে খালের ধারে বড় বড় গাছ রয়েছে, তার ছায়ায় সবুজ ঘাসে কিছুটা সময় কাটাতে মন্দ লাগবে না। বাকি আর তেমন কিছুই নেই এখানে। আমিও তাই কিছু সময় বসে এবার রওনা দিলাম এখান থেকে। পার্কে বসে শুনছিলাম সামান্য দূরে দামোদরের সঙ্গে গিয়ে মিশেছেই খাল। মনে হলো সেই মোহনাটাই দেখা যাক। পার্কের উল্টো দিকে, তাই নদীর ধার ঘেঁষে পায়ে চলা পথ ধরে চলেছি এবার। খালের ধার দিয়ে এই পথটা যেতে অবশ্য ভালোই লাগছিল। নদীর স্বাভাবিক একটা সৌন্দর্য তো থাকেই, পাশাপাশি প্রচুর সবুজ। কিন্তু বেশ কিছুটা গিয়ে একটু হতাশ হলাম। রাস্তা একটা বাঁশবাগানে গিয়েই শেষ। বাঁশবাগানটি অবশ্য চমৎকার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর পাশ দিয়েই বইছে দামোদর। ছায়ায় ঘেরা বাঁশবাগানে দাঁড়িয়ে দামোদরের সৌন্দর্য উপভোগ করা যায় বেশ ভালোই। এখান থেকে মোহনা কিন্তু খুব দূরে নয়, কিন্তু যাওয়ার তো পথ নেই। এলাকার ছেলেরা দেখলাম এখানেই সাইকেল টাইকেল রেখে দামোদরে স্নানে নেমেছে, তাদের অবশ্য দেখাও যাচ্ছে না। সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি তাই বাঁশবাগানের ছায়ায় বেশ খানিক সময় কাটিয়ে দিলাম।
বাঁশবাগান থেকে বেরিয়ে এবার যাওয়া যাক। ফিরতি পথে এলাম আবার সেই খালের ধারে। এখানে সুন্দর সবুজ ঘাস, নিরিবিলি পরিবেশ। মনে হলো এখানে একটু বসা যাক। নদীর ধারে এমন সুন্দর পরিবেশে একটু মিষ্টিমুখ না করলে গৃহস্থের অকল্যাণ হবে যে। এবারে তাই মিষ্টি খাওয়ার পালা। পান্তুয়া তো আছেই সঙ্গে। হাঁটতে হাঁটতে একটু মোহনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মোহনা অবধি যাওয়ার রাস্তা শেষ পর্যন্ত মিলল না। প্রচুর জঙ্গল। স্থানীয়রা বারণ করলেন, বললেন সাপখোপের উপদ্রব থাকতে পারে। মোহনা যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল করলাম। তারপরে তো এই বাঁশবনটা পেলাম, সেটা খুব সুন্দর জায়গা, একেবারে ইয়ের ধারে। আমি এখন যে জায়গাটা আছি সেটা প্র্যাকটিক্যালি মানে একদম দ্বীপের মতো একটা জায়গায়। মানে ওপাশটাই হচ্ছে দামোদর নদ আর এই পাশে হচ্ছে এই খালটা। এই দুটো গিয়ে সামনেই মিশেছে, একদম মোহনা খুব কাছাকাছি, কিন্তু যেতে পারলাম না। তো এইখানে একটু দামোদরের পাড়ে বসে এবারে একটুখানি মিষ্টিমুখ করা যেতেই পারে। আপনি আমতা বেড়াতে এলে বা ঘুরতে এলেই বলুন বা কাজে এলে বলুন, যে কোনো ইয়েতে আমতা এলে যদি একটু পান্তুয়া না খেয়ে যান তাহলে কিন্তু ভীষণ অন্যায় হবে। আমতার পান্তুয়া বিখ্যাত, আর তার মধ্যে সেটা যদি চরিতের পান্তুয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা দেখেছেন সকালবেলা আমরা চরিতের পান্তুয়া কিনে ফেলেছিলাম, তো সেটা তখন খাওয়া হয়নি। ওই দোকানে খাওয়ার তেমন জায়গাও খুব একটা ছিল না। এখানে এসছি, এমন সুন্দর প্রকৃতি, সামনে একটা নদী, খাল হোক যা হোক, এটা সুন্দর নদীর মতোই দেখতে। তো একটা ঘাসের চর, এই মাঝে বসে খেতে খারাপ লাগবে না। এবার একটুখানি পান্তুয়াটা সদ্গতি করা যেতেই পারে। আমি শুনেছিলাম এই পান্তুয়ার একটা বিশেষত্ব হচ্ছে এই পান্তুয়াটা একটু শক্ত খোসা আর ভেতরটা বেশ রসালো হয়, সেটা দেখতেই পাচ্ছি আমি। এবার একটুখানি খেয়ে দেখা যাক আমতার পান্তুয়া কেমন খেতে। ওরা আমাকে বাটি চামচ দিয়ে দিয়েছিলেন, ফলে আমার কোনো অসুবিধে হয়নি। হ্যাঁ, খোসাটা একটু শক্ত, কিন্তু ভেতরটা বেশ নরম সুন্দর, ভালো। এর আগে তো আমরা বিভিন্ন জায়গায় পান্তুয়া খেয়েছি, বিশেষ করে রানাঘাটের পান্তুয়া বিখ্যাত, আপনারা সবাই জানেন। সে পান্তুয়াটা একটা রকমের ছিল। এখানে এসে আমতার পান্তুয়াটাও খেলাম, খেতেও খারাপ না, ভালো খেতে। হ্যাঁ, তো পান্তুয়া খেয়ে সুন্দর পরিবেশে একটু ঘোরাঘুরি করে এবারে ফেরার পালা। মানে আরও দু একটা জায়গায় বাকি আছে, সেগুলো ওটা দেখে তারপর আমরা ফিরবো। ও হ্যাঁ, ফিরবো কি, আমরা তো পাশের গ্রাম নারীটে যাব, সেটা দেখার পালা আসবে। সেটা অবশ্য এই পর্বে নয়, সামনের পর্বে আসবে। কিন্তু মোটমাট ব্যাপারটা ভালোই হচ্ছে, আমতা কিন্তু ভালোই ঘুরছি, ভালো জায়গাটা ভালো। খাওয়া দাওয়া সেরে এবার রওনা দিলাম। নদীর ধারে সবুজ ঘাসের গালিচা বেয়ে চলেছি সেই মান্দারিয়া সেতুর দিকে। একটু পরে নদীর ধার থেকে উপরে উঠে ধরে নিলাম সেই আগেকার পায়ে চলা পথটা। রওনা দিয়েছি সন্তোষনগর ইকো পার্কের সামনে থেকে। এবার এখান থেকে যাব দামোদর পেরিয়ে পাশের গ্রাম নারীটে। ভেবেছিলাম মধ্যাহ্নভোজন সেরে নেব যাওয়ার পথেই, কিন্তু দুটি পান্তুয়া খেয়ে আপাতত পেটে কোনো খিদেই নেই। সেই সিরাজবাটির পাশ দিয়ে চলেছি আবার আমি। ভেবেছিলাম সিরাজবাটির মসজিদটা দেখে যাব, কিন্তু গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে সাহস পেলাম না। চলে এসেছি দামোদরের সেতুর সামনে। আমতার এই সেতু পেরিয়ে এবার যাব বাঁদিকে নারীটের উদ্দেশ্যে। আমতা ভ্রমণ কিন্তু আরেকটু বাকি আছে। আমতার সঙ্গে যে স্বামী বিবেকানন্দের যোগসূত্র আছে তা কিন্তু অনেক আমতাবাসী জানেন না। সেই গল্প এবং দ্রষ্টব্য দেখব সন্ধেবেলায়। আগে বরং চলুন নারীট ঘুরে আসি। তবে হ্যাঁ, নারীট, তাজপুর এবং খড়িয়প শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে, অর্থাৎ সামনের বুধবারে। তবে যেতে যেতে আপাতত বলি আমতা যাতায়াতের বিষয়টি। হাওড়া থেকে ট্রেনে আমতা আসা যায়। সহজ সবুজ আবহে খুব সুন্দর একটা রেল জার্নি। তবে এই লাইনে ট্রেন কিন্তু বেশ কম। অবশ্য কলকাতার বিভিন্ন জায়গা থেকেই আমতার বাসও পাওয়া যায়। গাড়ি বা বাইক নিয়ে এলে তো আমার দেখানো পথেই আসতে পারেন। আমতা শহরে থাকার খুব ভালো কিছু নেই। আশপাশের গ্রামে কিছু রিসর্ট অবশ্য হয়েছে, নেটে তাদের খোঁজ মিলে যাবে।
খাওয়া দাওয়ার জন্য ছোটোখাটো ভাতের হোটেল এবং রেস্টুরেন্ট তো রয়েছে। একটা দিন এই গ্রাম্য হাওড়ায় ঘুরতে কিন্তু মন্দ লাগবে না। আজ তাহলে আসি। আমতা ভ্রমণ কিন্তু শেষ হয়নি। সামনের পর্বে আবার আসছি আমতা লাগোয়া 2-3টি খুব সুন্দর গ্রামের ছবি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।